বন্ধুরা, আমরা যদি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ১২ নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতে আমরা দেখতে পাচ্ছি ৫ নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের বক্স ৩টি লক্ষ্য করি। ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষের মধ্যে কি কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায়? দলে আলোচনা করি। আচ্ছা, আমরা যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, এখানে কি বলা হয়েছে? বলা হয়েছে নিচে বক্স ৩টি লক্ষ্য করি। অর্থাৎ এই নিচে আমরা যে ৩টি বক্স দেখতে পাচ্ছি, এই বক্স ৩টির দিকে আমাদেরকে লক্ষ্য করতে বলা হয়েছে। এবারে বলা হয়েছে ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষের মধ্যে কি কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায়? আচ্ছা, তাহলে এই বিষয়টি দলে আলোচনা করতে বলা হয়েছে, তাই না? আচ্ছা দেখো, যদি আমরা প্রথম যে বক্সটি দেখতে পাচ্ছি, এই বক্সে দেখতে পাচ্ছি এখানে যে ভাজ্যটি দেওয়া রয়েছে, দেখো ভাজ্য দেওয়া রয়েছে ২,৪১২, তাই না? এবারে ভাজক দেওয়া রয়েছে ১০ এবং ভাগফল আমরা দেখতে পাচ্ছি ২৪১ এবং ভাগশেষ দেওয়া রয়েছে ২। তাহলে দেখো এগুলোর মধ্যে আমরা কি কোনো সম্পর্ক দেখতে পাচ্ছি? হ্যাঁ, একটি সম্পর্ক কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখো মজার বিষয় হচ্ছে এই যে ভাজ্য আমরা দেখতে পাচ্ছি, দেখো এই ভাজ্যতে আমাদের বলা হয়েছে ২,৪১২, তাই না? এখন এই যে লাল রং করা যে অংশটুকু, দেখো এই যে কিন্তু আমাদের দেখানো হয়েছে এতটুকু অংশ লাল রং করা, তাই না? এই লাল রঙের ভিতরে দেখতে পাচ্ছি কত রয়েছে? ২৪১। তাহলে এই ২৪১ কিন্তু আমরা দেখো ভাগফলের জায়গাতে দেখতে পাচ্ছি। দেখো এই ভাগফলে কিন্তু আমাদের দেখানো হয়েছে ২৪১, তাই না? এবং এই যে শেষে আমরা যে ২ দেখতে পাচ্ছি, এই ২টাকে কিন্তু আমাদের ভাগশেষের জায়গাতে দেখানো হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে সম্পর্কটা কোথায় তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আবার একই রকমভাবে ২ নম্বর যদি লক্ষ্য করি, এই দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ৩,২৬৪, এটিকে আমাদের ভাগ করতে বলা হয়েছে ১০০ দ্বারা। যখন আমরা ভাগ করলাম, আমাদের ভাগফল দাঁড়ালো হচ্ছে ৩২, মানে উত্তর দাঁড়ালো ৩২ এবং ভাগশেষ রয়ে গেল ৬৪। তাহলে এখানে কি সম্পর্ক রয়েছে? দেখো আমরা দেখতে পাচ্ছি এই যে ৩,২৬৪, হ্যাঁ, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি লাল রং করা যে অংশটুকু, দেখো এই অংশের ভিতরে রয়েছে কত? ৩২। তাহলে এই ৩২ কিন্তু আমরা এই যে এইখানে ভাগফলের জায়গাতে দেখতে পাচ্ছি, তাই না? আবার এই যে বাকি রইল ৬৪, এই ৬৪কে কিন্তু আমরা ভাগশেষের জায়গাতে দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, তাহলে এবারে ৩ নম্বর বক্সে যদি আমরা লক্ষ্য করি, এখানে রয়েছে ৬,৯৭৩। তাহলে এটিকে আমরা ভাগ করলাম হচ্ছে কত দ্বারা? ১০ দ্বারা, ১০০ দ্বারা। যখন ১০০ দ্বারা ভাগ করলাম, আমাদের ভাগফল দাঁড়ালো ৬৩৯ এবং ভাগশেষ আমাদের রয়ে গেল ৭৩। তাহলে এখানে দেখো এই সংখ্যার ভিতরে আমরা দেখতে পাচ্ছি লাল রং করা যে অংশটুকু, এখানে বলা হয়েছে ৬৩৯। তাহলে এই ৬৩৯ কিন্তু দেখো আমরা আবার ভাগফলের জায়গাতে দেখতে পাচ্ছি, তাহলে অর্থাৎ উত্তরের জায়গাতে দেখতে পাচ্ছি। এবং এখানে যে ৭৩ বাকি রয়ে গেল, এই ৭৩কে কিন্তু দেখো আমরা ভাগশেষের জায়গাতে দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন এই বিষয়টি যদি আমরা একটু বোঝার চেষ্টা করি যে কিভাবে এই বিষয়টি হলো, দেখো যখন আমরা কোনো সংখ্যাকে ১০ দ্বারা কিংবা ১০০ দ্বারা কিংবা ১০০০ দ্বারা ভাগ করব, তখন আমরা কিন্তু খুবই সহজেই এই সংখ্যাটিকে দেখলেই আমরা ভাগ করার আগেই বলে দিতে পারবো যে আমাদের ভাগফল কত হবে এবং ভাগশেষ কত হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কিভাবে? যখন আমরা ১০ দ্বারা ভাগ করবো, আমরা দেখব যে সংখ্যা দ্বারা আমরা ভাগ করব, হ্যাঁ, এখানে যে কয়টি শূন্য থাকবে, যেমন দেখো এখানে শূন্য রয়েছে কয়টি? একটি মাত্র শূন্য রয়েছে। তাহলে একটি শূন্য থাকলে এই জায়গা থেকে, অর্থাৎ এই ভাজ্য থেকে শেষের একটি সংখ্যাকে আমরা ভাগশেষ হিসেবে ধরব, ঠিক আছে? শেষের একটি সংখ্যা হবে ভাগশেষ, অর্থাৎ এইখানে যে কয়টি শূন্য থাকবে উল্টো দিক থেকে, হ্যাঁ, শেষের সেই কয়টি সংখ্যা হচ্ছে ভাগশেষ হবে এবং বাকি যে আগের সংখ্যাগুলো, এগুলো হচ্ছে ভাগফল হবে, ঠিক আছে? যেমন দেখো এখানে একটি শূন্য, তার মানে এই শেষ থেকে একটি সংখ্যা কিন্তু ভাগশেষ হবে, ঠিক আছে? এই ২ কিন্তু আমাদের ভাগশেষ। দেখো এই ২ এর জায়গাতে আমরা এই ভাগশেষের জায়গাতে আমরা লিখে দিলাম ২ এবং ২ বাদে বাকি সামনে যে সংখ্যাগুলো রয়েছে, অর্থাৎ ২৪১, এটি হচ্ছে আমাদের ভাগফল, ঠিক আছে? আবার একই রকমভাবে এখানে আমরা ভাগ করেছি কত দ্বারা? ১০০ দ্বারা। তাহলে ১০০-র ভিতরে মোট শূন্য রয়েছে কয়টি? একটি, দুইটি। যেহেতু দুইটি শূন্য, তার মানে আমরা উল্টো দিক থেকে এই দুইটি সংখ্যাকে বাদ দিব, ঠিক আছে? অর্থাৎ এই দুইটি সংখ্যা হবে হচ্ছে আমাদের ভাগশেষ। অর্থাৎ ভাগ করার পরে একদম শেষে গিয়ে ৬৪ আমাদের অবশিষ্ট থাকবে। এই দেখো এই ৬৪ কিন্তু এই যে ভাগশেষের জায়গাতে আমরা দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, বলা হয়েছে ভাগশেষ ৬৪ এবং এই ৬৪ বাদে আগে যে সংখ্যাগুলো থাকবে, এই সংখ্যাটি হবে হচ্ছে আমাদের ভাগফল, মানে উত্তর, ঠিক আছে? অর্থাৎ দেখো এখানে কিন্তু দেখতে পাচ্ছি ৩২, তার মানে এই ৩২ হবে আমাদের উত্তর, মানে ভাগফল, ঠিক আছে? আবার একই রকমভাবে দেখো এইখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি রয়েছে ১০০। ১০০তে শূন্য রয়েছে কয়টি? একটি শূন্য, দুইটি শূন্য।
যেহেতু দুইটি শূন্য, তার মানে আমরা উল্টো দিক থেকে এই দুটি সংখ্যাকে বাদ দিয়ে দেবো, তাই না? এই দুইটি সংখ্যা মিলে কত হয়ে যায়? 73। তাহলে এই 73 হচ্ছে ভাগ শেষ, অর্থাৎ ভাগ করার পরে এই 73 কিন্তু অবশিষ্ট থাকবে। দেখো এই 73কে আমরা এই যে ভাগ শেষের ঘরে দেখতে পাচ্ছি, এবং 73 বাদে আগের যে সংখ্যাগুলো রয়েছে এগুলো কিন্তু উত্তর হিসেবে আমরা পাবো, অর্থাৎ এটিকে কিন্তু আমরা ভাগফল হিসাবে পাবো। তাহলে এখানে রয়েছে কত? 639। দেখো এই জায়গাতে আমরা কিন্তু ভাগফল দেখতে পাচ্ছি 639। খুবই সহজ কিন্তু, তাই না? আচ্ছা, তাহলে আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা নিচে লক্ষ্য করে দেখতে পাচ্ছি এই জায়গাতে 6 নম্বরে আমাদেরকে বলা হয়েছে ভাগ না করে ভাগফলকে বৃত্ত দিয়ে এবং ভাগশেষের নিচে দাগ দিয়ে প্রকাশ করি। আচ্ছা, তাহলে আমরা এবারে দেখো নিচে কিন্তু কিছু ভাগ অঙ্ক দেখতে পাচ্ছি, তাই না? আমাদের বলা হয়েছে যে ভাগ না করে, আমরা ভাগ করব না, এই ভাগগুলোকে না করেই আমরা ভাগফল কত সেটিকে আমরা আলাদা করব এবং ভাগশেষ কত সেটিকে আমরা আলাদা করব। কিভাবে? আমাদের বলা হয়েছে ভাগফলকে বৃত্ত দিয়ে আলাদা করতে বলা হয়েছে, মানে প্রকাশ করতে বলা হয়েছে, এবং ভাগশেষকে আমাদের কিন্তু ভাগশেষের নিচে একটি দাগ দিয়ে আমাদের প্রকাশ করতে বলা হয়েছে। যেমন দেখো নিচে কিন্তু একটি উদাহরণ আমরা দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছিল 3872, এটিকে ভাগ করেছি আমরা কত দ্বারা? 10 দ্বারা। তাহলে আমরা এখান থেকে ভাগফল কত পাবো এবং ভাগশেষ কত পাবো? দেখো 10-এর ভিতরে আমরা দেখব কয়টি শূন্য রয়েছে। শূন্য রয়েছে মাত্র একটি, তার মানে উল্টো দিক থেকে এই এক সংখ্যা হবে কি? ভাগশেষ। তাহলে এই এক সংখ্যার আগে কিন্তু আমরা একটি এই এক সংখ্যার নিচে কিন্তু আমরা একটি দাগ দিব, তাই না? কারণ ভাগশেষের নিচে কিন্তু আমাদের একটি দাগ দিতে বলা হয়েছে, তাহলে যেই জন্য আমরা এখানে একটি দাগ দিলাম। এবং এই 2 যেহেতু ভাগশেষ, তার মানে বাকি এই আগে যে সংখ্যাগুলো রয়েছে এগুলো কিন্তু ভাগফল। তাহলে এখানে মোট রইল কত? 387। এটি কিন্তু আমাদের ভাগফল, যার কারণে এটিকে কিন্তু আমাদের বৃত্ত দিয়ে প্রকাশ করতে বলা হয়েছে, ভাগফলটাকে বৃত্ত দিতে বলা হয়েছে, তাহলে আমরা এই জন্য এটিকে বৃত্ত দিলাম। এবার একই রকমভাবে যদি এইগুলোকে আমরা একটু সমাধান করি, দেখো খুবই মজার কিন্তু অঙ্কগুলো। দেখো এই সংখ্যাটিকে আমাদের ভাগ করতে বলা হয়েছে 100 দ্বারা। তাহলে 100-তে কয়টি শূন্য রয়েছে? একটি শূন্য, দুইটি শূন্য। যেহেতু দুইটি শূন্য, তার মানে নিচে উল্টো দিক থেকে আমরা কিন্তু এই শেষের যে দুটি শূন্য, এই দুটি শূন্যকে কিন্তু আমরা বাদ দিব, তাই না? এই দুটি শূন্য রয়েছে কত? 0 এবং 6, তা 0 এবং 5। তাহলে আমরা উল্টো দিক থেকে এই 0 এবং 5-এর নিচে কিন্তু আমরা একটি দাগ দেবো, এই যে এইভাবে করে দাগ দিব, কারণ এই দুটি সংখ্যা কিন্তু হবে হচ্ছে কি আমাদের ভাগশেষ। তাহলে আমরা এখানে যেহেতু দেখতে পাচ্ছি রয়েছে 06, 05, তার মানে কিন্তু এই 05-এর নিচে আমরা একটি দাগ দিয়ে দিলাম, কারণ ভাগশেষের নিচে আমাদের দাগ দিতে বলা হয়েছে। তাহলে এই দুটি যদি বাদ হয়ে যায়, বাকি থাকে কয়টি অঙ্ক? একটি, দুইটি, তিনটি। তাহলে এই তিনটি অঙ্ক মিলে হয়ে যায় 926। এই 926 কি আমাদের ভাগফল, মানে উত্তর। তাহলে ভাগফলকে আমরা কি দিয়ে প্রকাশ করব? আমরা কিন্তু একটি বৃত্ত দিয়ে প্রকাশ করব। তার মানে এর উপরে কি করব? আমরা একটি এরকম করে বৃত্ত দিয়ে দেব। ঠিক আছে, আমরা একটি বৃত্ত দিয়ে দিলাম। আচ্ছা, তারপর এবারে যদি আমরা এই অঙ্কটিকে লক্ষ্য করি, দেখো এই সংখ্যাটিকে ভাগ করতে বলা হয়েছে আমাদের 10 দ্বারা। তাহলে 10-এর শূন্য রয়েছে কয়টি? শূন্য রয়েছে একটি। তার মানে এই উল্টো দিক থেকে আমরা কি করব? একটি শূন্যকে কিন্তু আমরা বাদ দেবো, কারণ এই একটি শূন্য হচ্ছে কি আমাদের ভাগশেষ হবে, তাই না? অর্থাৎ ভাগ করার পরে একটি সংখ্যা কিন্তু আমাদের অবশিষ্ট থেকে যাবে। তাহলে এই শেষের সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি কত? 0। আচ্ছা, তাহলে 0, তাহলে এই 0 কিন্তু আমাদের ভাগশেষ হবে। ঠিক আছে, তাহলে এই শূন্যের নিচে আমরা একটি দাগ দিয়ে দিলাম, কারণ ভাগশেষের নিচে দাগ দিতে বলা হয়েছে, তাই না? তাহলে এই শূন্য বাদে বাকি যে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি, দেখো এই সবগুলো কিন্তু আমাদের হবে উত্তর, মানে ভাগফল। তাহলে আমরা কি করবো? এই সবগুলোকে কিন্তু মিলে একটি গোল করে দাগ দেবো, মানে একটি বৃত্ত দিব। তাহলে আমরা যদি এটিকে একটু বৃত্ত দিই, দেখো এইভাবে করে কিন্তু আমরা একটি বৃত্ত দেব। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে আমাদের ভাগফল এবং এইটি হচ্ছে আমাদের ভাগশেষ। এবারে 3 নম্বর বলা হয়েছে, দেখো এই সংখ্যাকে ভাগ করতে বলা হয়েছে 100 দ্বারা। তাহলে 100-তে শূন্য রয়েছে কয়টি? একটি, দুইটি। যেহেতু দুইটি শূন্য, তার মানে উল্টো দিক থেকে দুটি সংখ্যার নিচে আমরা এরকম একটি দাগ দেবো, কারণ এই দুটি সংখ্যা কিন্তু আমাদের ভাগশেষ হবে, তাই না? তাহলে আমরা এই যে দুটি সংখ্যা মিলে পাচ্ছি 32, এই 32 হচ্ছে আমাদের ভাগশেষ। আচ্ছা, তাহলে এবার বাকি যে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু কি আমাদের ভাগফল, মানে উত্তর। তাহলে এই ভাগফলকে আমাদের কি দ্বারা প্রকাশ করতে বলা হয়েছে? বৃত্ত দ্বারা। তাহলে আমরা এটিকে কি করব? একটি বৃত্ত দেব। দেখো এই তিনটি মিলে একটি বৃত্ত দেব, অর্থাৎ এই বৃত্তের ভিতরে আমরা দেখতে পাচ্ছি 728। এটি হচ্ছে কি আমাদের ভাগফল। তাহলে 728 হচ্ছে ভাগফল এবং 32 হচ্ছে ভাগশেষ। ঠিক আছে, দেখো আমরা কিন্তু অঙ্ক না করে এখানে কিন্তু উত্তরটিকে বের করে ফেললাম, তাই না? দেখো কত সহজ অঙ্কগুলো। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এই জায়গাতে আমাদের 5 নম্বরে বলা হয়েছে ভাগ
করি, অর্থাৎ এবারে কিন্তু আমাদের ভাগ করতে হবে, আমাদের সমাধান করে দেখাতে হবে। ঠিক আছে, দেখো এইখানে কিন্তু আমরা অনেকগুলো ভাগ অঙ্ক দেখতে পাচ্ছি। তাহলে চলো, যেহেতু প্রত্যেকটি অঙ্ক একই রকমভাবে আমাদেরকে সমাধান করতে হবে, যার কারণে আমরা এখান থেকে কয়েকটা অঙ্ক একটু সমাধান করার চেষ্টা করি। দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 10 দ্বারা এবং 100 দ্বারা ভাগ করতে বলা হয়েছে, তাই না? হয় 10 দ্বারা না হয় 100 দ্বারা। তাহলে আমরা কিন্তু এই ক্ষেত্রেও ভাগ করার আগেই কিন্তু আমরা উত্তরটিকে বলে দিতে পারবো, তাই না, যে উত্তর কত হবে, ভাগফল কত হবে এবং ভাগশেষ কত হবে। তাহলে চলো আমরা শুরুতে যদি এখান থেকে 1 নম্বর অঙ্কটি একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি 5-এর 1 নম্বরে বলা হয়েছে 536 ভাগ 10। তাহলে 10 দ্বারা যেহেতু ভাগ করতে হবে, 10-এ শূন্য রয়েছে কয়টি? শূন্য কিন্তু রয়েছে একটি। তাহলে আমরা বুঝতে পারি কি শেষের দিক থেকে এই একটি সংখ্যা কিন্তু আমাদের হবে কি ভাগশেষ। এটি হবে ভাগশেষ, মানে ভাগ করার শেষে। হ্যাঁ, আমরা কিন্তু এই 6টাকে অবশিষ্ট হিসেবে পাবো এবং এই যে 53 রয়েছে এটিকে কিন্তু আমরা উত্তর হিসেবে পাবো। আচ্ছা চলো আমরা এবারে দেখি যে আমাদের ভাগ করলে উত্তর 53 হয় কিনা এবং ভাগশেষ 6 হয় কিনা। আমরা যেহেতু এখানে 6 দেখতে পাচ্ছি, 10 দেখতে পাচ্ছি, তার মানে আমরা কিন্তু শুরুতে লিখবো হচ্ছে 10, তাই না? এবং মাঝখানে রাখবো কিন্তু এই সংখ্যাটিকে, আমরা জানি এটিকে কিন্তু মাঝখানে রাখতে হয়। আমরা এখানে লিখে দিলাম হচ্ছে 536। এবার এইভাবে একটি দাগ দিয়ে আমরা এই জায়গাতে উত্তরটিকে লিখব। ঠিক আছে, আমরা জানি ভাগের ক্ষেত্রে কি নিয়ম, এই যে ভাজক, এই ভাজকের ঘরে যে কয়টি অঙ্ক থাকে আমরা কিন্তু শুরুতে সেই কয়টি অঙ্ককে ভাগ করার চেষ্টা করি, তাই না? দেখো এখানে ভাজকের ঘরে অঙ্ক রয়েছে কয়টি? একটি, দুইটি। যেহেতু দুইটি অঙ্ক রয়েছে, তার মানে আমরা কি করব, এখান থেকে শুরুতে একটি অঙ্ক, দুটি অঙ্ক, এই দুটি অঙ্ককে একসঙ্গে ভাগ করার চেষ্টা করব। এখানে দুটি অঙ্ক মিলে হয়ে যায় 53। তাহলে 53কে আমরা 10 দ্বারা কয়বার ভাগ করতে পারি? আমরা যদি 10-এর ঘরে নামতে পারি, আমরা জানি 10 একে 10, 10 দুগুণ 20, 3 10 30, 4 10 40, 5 10 50। আচ্ছা 5 বার কিন্তু ভাগ করতে পারি, অর্থাৎ 10-এর সঙ্গে যদি আমরা 5কে গুণ করি, হ্যাঁ, তাহলে আমরা পাবো 5 10 50। আবার 10-এর সঙ্গে 6কে যদি গুণ করি তাহলে হয়ে যাবে 6 10 60। 60 হয়ে গেলে কিন্তু এই 53 চাইতে বড় হয়ে যাবে, তাই না? আমরা জানি এই 53 চাইতে বড় হলে কিন্তু হবে না, হয় এটির সমান হতে হবে আর না হলে এটির চাইতে একটু ছোট হতে হবে, তাই না? তাহলে 10-এর সঙ্গে 5কে গুণ করে কিন্তু আমরা পাই 5 10 50। আমরা এখানে লিখে দিলাম 50। এবারে দেখো, যদি আমরা এই 53 থেকে 50কে বিয়োগ করে দিই, 3 থেকে 0 চলে গেলে কিন্তু আমাদের 3ই থেকে যায়, লিখে দিলাম 3। 5 থেকে 5 চলে গেলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। আমরা জানি শুরুতে কখনোই 0 লিখতে হয় না, যার কারণে আমরা ভাগশেষ পাচ্ছি হচ্ছে 3। এবারে কি করব, এই পাশে যে 6 রয়েছে এই 6টাকে আমরা নিচে নামিয়ে দেবো, তাই না? 6টাকে যদি আমরা নিচে নামিয়ে নিয়ে আসি, দেখো এখানে আমাদের কিন্তু হয়ে গেল এবারে 36। তাহলে আমরা এবারে দেখবো যে 10-এর সঙ্গে কতকে গুণ করলে আমরা 36-এর সবচাইতে কাছের সংখ্যাটি পেতে পারি। আমরা জানি 10 একে 10, 10 দুগুণ 20, 3 10 30। অর্থাৎ 10-এর সঙ্গে যদি আমরা 3কে গুণ করি তাহলে হয়ে যায় 3 10 30। আমরা এখানে লিখে দিলাম 30। এবারে দেখো এই 36 থেকে 30কে বিয়োগ করলে কত থাকে? 6 থেকে 0 চলে গেলে কিন্তু আর কিছুই, 6 থেকে 0 চলে গেলে কিন্তু আমাদের 6ই থেকে যায়, কারণ 0 চলে যাওয়া মানে কি? 0 চলে যাওয়া মানে তো কিছুই গেল না, তাই না? 0 মানে তো কিছুই না। তাহলে 6 থেকে 0 গেলে আমাদের 6ই থেকে যায়, আমরা লিখে দিলাম 6। এবারে 3 থেকে 3 চলে গেলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। আমরা জানি শুরুতে কখনোই 0 লিখতে হয় না। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের প্রত্যেকটি অঙ্ককে ভাগ করা হয়ে গেল। আমরা ভাগশেষ পাচ্ছি কত? ভাগশেষ পাচ্ছি কিন্তু 6। দেখো এই যে কিন্তু সেই 6, তাই না? ভাগশেষ আমরা 6 পাচ্ছি এবং ভাগফল পাচ্ছি কত? 53। দেখো এই যে কিন্তু সেই 53। ঠিক আছে, আমাদের কিন্তু মিলে গেল। আচ্ছা, আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা 3 নাম্বার প্রশ্নটি দেখি, দেখো আমাদের যেহেতু প্রত্যেকটি অঙ্ক একই রকম নিয়মে সমাধান করতে হবে, এই জন্য আমি তোমাদেরকে প্রত্যেকটি সমাধান করে দেখাচ্ছি না, তোমাদেরকে আমি বেছে বেছে কয়েকটি সমাধান করে দেখাচ্ছি। বাকিগুলো কিন্তু তোমরা একই রকম নিয়মে সমাধান করবে, ঠিক আছে? দেখো 3 নম্বরে বলা হয়েছে 4970 ভাগ 100। তাহলে এই সংখ্যাটিকে আমাদের 100 দ্বারা এবারে ভাগ করতে হবে। আমরা শুরুতে কি লিখবো? 100 লিখবো। আমরা এখানে লিখলাম হচ্ছে 100 এবং মাঝখানে লিখবো হচ্ছে 4970, তাই না? এবারে এরকম একটি দাগ দিয়ে এই ডান পাশে কিন্তু আমরা উত্তরটিকে লিখে দেব। আচ্ছা, তাহলে আমরা দেখবো যে ভাজকের জায়গাতে কয়টি অঙ্ক রয়েছে। দেখো ভাজকের অঙ্ক রয়েছে একটি, দুইটি, তিনটি। যেহেতু 3টি অঙ্ক, তার মানে কিন্তু আমরা এখান থেকে প্রথম 3টে অঙ্ককে ভাগ করব। দেখো একটি অঙ্ক, দুটি অঙ্ক, 3টে অঙ্ক, এই 3টে অঙ্ককে আমরা শুরুতেই ভাগ করব। এই 3টে অঙ্ক মিলে কত হয়ে যায়? 497। তাহলে 497কে যদি আমরা ভাগ করি, আমরা কি করব? আমরা দেখব যে 100 সঙ্গে কতকে গুণ করলে আমরা 497-এর সবচাইতে কাছের সংখ্যাটি পেতে পারি। দেখো 100 সঙ্গে যদি আমরা 4কে গুণ করি তাহলে হয়ে যাবে 4 100 মিলে 400, তাই না? দেখো আমরা জানি 1 100-তে হয় 100, 100 দুগুণ হয় 200, হ্যাঁ, 3 100-তে 300, 4 100-তে 400, আবার 5 100-তে হয়ে যাবে কিন্তু 500। তাহলে এখানে যদি আমরা 5 লিখি, 100কে 5 দ্বারা গুণ করলে হয়ে যাবে 5 100 500।
তখন কিন্তু এই 497 চাইতে বড় হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আমরা জানি 497 চাইতে বড় হলে হবে না। আচ্ছা, 5 দিয়ে গুণ করে যেহেতু এর চাইতে বড় হয়ে যায়, যার কারণে আমরা 4 দিয়ে গুণ করব। 4 দিয়ে 100কে গুণ করলে কত হয়? এই দেখো, তোমরা কিন্তু একটু পাশে চাইলেও গুণ করে দেখতে পারো। ঠিক আছে? দেখো, 4 দ্বারা প্রথমে আমরা এই শূন্যকে গুণ করব, তারপর 4 দ্বারা এই শূন্যকে, তারপর 4 দ্বারা 1কে। অর্থাৎ 4 দ্বারা কিন্তু প্রত্যেকটি অঙ্ককে আমরা আলাদা আলাদাভাবে ভাগ করব। দেখো, 4 দ্বারা শূন্যকে গুণ করব কিন্তু, তাই না? গুণ করতে হবে কিন্তু ভাগ না। আচ্ছা, 4 দ্বারা প্রথমে যদি এই শূন্যকে আমরা গুণ করি, দেখো তাহলে কত হয়? আমরা জানি 4 শূন্য গুণে শূন্য, 4 দ্বারা শূন্যকে গুণ করলে হয় 4 শূন্য গুণে আবারও শূন্য। কারণ কি? কারণ আমরা জানি শূন্যের সঙ্গে আমরা যত বড় সংখ্যাকেই গুণ করি না কেন, উত্তর কিন্তু শূন্যই হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে 4 শূন্য গুণে পাচ্ছি এই শূন্য, এবারে 4 এর সঙ্গে 1কে গুণ করলে হয় 4 1 4। তাহলে দেখো, আমরা 100 সঙ্গে 4কে গুণ করে পাচ্ছি কিন্তু 400, অর্থাৎ 4 100 400। এই 400কে লিখে দেবো আমরা এই নিচে, আমরা লিখে দিলাম 400। এবারে যদি 497 থেকে যদি আমরা 400কে বিয়োগ করে দিই, দেখো 7 থেকে 0 চলে গেলে কিন্তু আমাদের 7ই থেকে যায়, লিখে দিলাম 7। 9 থেকে যদি 0 চলে যায় তাহলে কি আমাদের কিন্তু 9ই থেকে যায়, তাই না? 0 চলে যাওয়ার অর্থ কি? মানে কিন্তু কিছুই গেল না আমাদের, তাই না? অর্থাৎ 9 থেকে 0 গেলে কিন্তু আমাদের সেই 9ই থেকে যায়। আমরা এই জায়গাতে লিখে দিলাম 9। এবারে দেখো, 4 থেকে যদি 4ই চলে যায় তাহলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। আমরা জানি শুরুতে কখনোই 0 লিখতে হয় না। তাহলে এবারে এই জায়গাতে আমরা পাচ্ছি কত? 97 পাচ্ছি। তাহলে এখন কি করব? এই পাশে কিন্তু দেখো এই শূন্যটাকে এখনো ভাগ করা বাকি রয়ে গেল। তাহলে আমরা এবারে কি করব? এই শূন্যটাকে কিন্তু নিচে নামিয়ে নিয়ে আসবো। এখানে নিচে নামিয়ে নিয়ে আসলাম। এখন এই জায়গাতে মোট হয়ে গেল 970। এবারে আমরা দেখব যে 100 সঙ্গে কতকে গুণ করলে 970-এর সবচাইতে কাছের সংখ্যাটি আমরা পেতে পারি। ঠিক আছে? 100 সঙ্গে যদি আমরা এবারে 9কে গুণ করি, যেহেতু এখানে 900 রয়েছে, 970, তাহলে 100 সঙ্গে যদি আমরা 9কে গুণ করি, দেখো 9 এবং 0কে গুণ করলে হয় 9 শূন্য গুণে 0, কারণ শূন্যের সঙ্গে আমরা যত বড় সংখ্যাকে গুণ করি না কেন, উত্তর শূন্যই হবে। তারপরে দেখো, 9 এর সঙ্গে এই শূন্যকে গুণ করলে হয় 9 শূন্য গুণে আবারও 0। এবারে 9 এর সঙ্গে 1কে গুণ করলে হয় 9 1 9। তাহলে আমরা এখানে মোট পাচ্ছি কত? 900 পাচ্ছি, তাই না? আবার যদি তোমরা এই 9 এর সঙ্গে 10কে গুণ করো তাহলে কিন্তু হয়ে যাবে, সরি, এই 100 সঙ্গে যদি তোমরা এবারে 10কে গুণ করো তাহলে কিন্তু 110-এ হয়ে যাবে 1000। ঠিক আছে? তোমরা গুণ করেও কিন্তু চাইলে দেখতে পারো। 1000 যদি হয়ে যায় তখন কিন্তু এই 970-এর চাইতে বড় হয়ে যাবে। তাহলে 10 দ্বারা গুণ করলে যেহেতু বড় হয়ে যায়, যার কারণে আমরা কিন্তু এই 9টাকেই সঠিক উত্তর হিসাবে ধরে নিব। যার কারণে দেখো, এই 9কে কিন্তু আমরা উত্তরের জায়গাতে লিখবো, আমরা এখানে লিখবো 9, এবং 9 100 মিলে হয় কত? 900 হয়। তাহলে এই 900কে লিখবো আমরা এই সংখ্যার নিচে, তাই না? আমরা এখানে লিখে দেবো 900। আচ্ছা, এবারে যদি আমরা এই 970 থেকে 900কে বিয়োগ করে দিই, 0 থেকে 0 চলে গেলে কিন্তু আমাদের 0ই থেকে যায়। 7 থেকে যদি 0 চলে যায় তাহলে কিন্তু আমাদের 7ই থাকে, তাই না? আমরা এখানে লিখে দিলাম 7। এবার 9 থেকে 9ই যদি চলে যায় তাহলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। আমরা জানি শুরুতে কখনোই 0 লিখতে হয় না। তাহলে এই জায়গার প্রত্যেকটি অঙ্ককেই কিন্তু আমাদের ভাগ করা হয়ে গেল। তাহলে আমরা উত্তর পাচ্ছি কত? আমরা কিন্তু উত্তর মানে ভাগফল পাচ্ছি 49। দেখো, এই 49 কিন্তু এই জায়গাতে রয়েছে, তাই না? এই যে 49, এবং ভাগশেষ পাচ্ছি কত? 70। আচ্ছা, ভাগশেষ কেন আমরা 70 পেলাম? কারণ হচ্ছে এই 100-এর ভিতরে কয়টি শূন্য রয়েছে? একটি, দুইটি। যেহেতু দুইটি শূন্য রয়েছে, তার মানে কিন্তু উল্টো দিক থেকে আমরা এই যে 100, একটি সংখ্যা, দুটি সংখ্যা, এই দুটি সংখ্যা কিন্তু আমাদের ভাগশেষ হবে। তাই এই দুটি সংখ্যা মিলে হয়ে যায়, বা এই দুটি অঙ্ক মিলে হয়ে যায় 70। দেখো, যার কারণে এই 70কে কিন্তু আমরা ভাগশেষ পাচ্ছি, এবং 70 বাদে বাকি থাকে এখানে 49। এই 49কে কিন্তু আমরা ভাগফল হিসাবে পাচ্ছি। ঠিক আছে? তাহলে এইভাবে করে কিন্তু আমরা সমাধান করতে পারি। এখন আমরা উত্তরটাকে কিভাবে লিখবো? দেখো, এখানে কিন্তু উত্তর লিখতে হবে আমাদের। হ্যাঁ, আমরা যেমন প্রথম অঙ্কে কিন্তু উত্তর লিখিনি। দেখো, এখানে উত্তর কি লিখবো? আমরা ভাগফলটাকে আলাদাভাবে লিখবো এবং ভাগশেষটাকেও আলাদাভাবে লিখবো। আমরা লিখবো ভাগফল, আমরা লিখবো হচ্ছে ভাগফল। ভাগফল কত? ভাগফল পাচ্ছি হচ্ছে আমরা 53, এবং ভাগশেষ পাচ্ছি কত? এবং ভাগশেষ পাচ্ছি 6। আচ্ছা, আমরা লিখে দেবো 6। একই রকমভাবে এটির উত্তরও কিন্তু আমরা সেই একই রকমভাবে লিখবো। আমরা লিখবো হচ্ছে প্রথমে ভাগফল। দেখো, আমরা প্রথমে লিখবো হচ্ছে ভাগফল কত? আমরা ভাগফল পাচ্ছি হচ্ছে 49, এবং আমরা ভাগশেষ পাচ্ছি কত? আমরা ভাগশেষ পাচ্ছি হচ্ছে 70। আমরা লিখে দিলাম 70। ঠিক আছে? এইভাবে করে কিন্তু উত্তর আমাদের লিখতে হবে। আচ্ছা, তাহলে এরপরে যদি আমরা এখান থেকে আরও একটি অঙ্ক সমাধান করার চেষ্টা করি, দেখো বন্ধুরা, আমরা যদি এখান থেকে
ছয় নম্বর অঙ্কটি লক্ষ্য করে দেখো, 6 নম্বর অঙ্কে বলা হয়েছে 92,600 ভাগ 100, তাই না? তাহলে দেখো 92,600কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি, হ্যাঁ, তাহলে আমরা এটিকে কিভাবে করে ভাগ করতে পারি? আচ্ছা, আমরা আগে যদি একটু নিজেরা লক্ষ্য করি যে এখানে আমাদের ভাগফল কত হবে এবং ভাগশেষ কত হবে। দেখো এই 100-র ভিতরে আমরা শূন্য দেখতে পাচ্ছি কয়টি রয়েছে? একটি শূন্য, দুইটি শূন্য। যেহেতু শূন্য রয়েছে দুইটি, তার মানে কিন্তু এই শেষের দিক থেকে এই দুটি অঙ্ক হচ্ছে আমাদের ভাগশেষ হবে, তাই না? এই দুটি অঙ্ক দেখতে পাচ্ছি আমরা রয়েছে শূন্য শূন্য, অর্থাৎ আমাদের ভাগশেষও কিন্তু শূন্যই হবে। ঠিক আছে, দুটি শূন্য থাকা, তিনটি শূন্য থাকা কিন্তু একই বিষয়, তাই না? শূন্যের সঙ্গে যদি অন্য কোনো সংখ্যা না থাকে তাহলে কিন্তু শূন্যের কোনো দাম থাকে না। আচ্ছা, তাহলে আমরা কিন্তু শুধুমাত্র শূন্য পাবো হচ্ছে ভাগশেষ, এবং এই শূন্য বাদে বাকি যে অঙ্কগুলো আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে মোট রয়েছে কত? 926। এই 926 হচ্ছে আমাদের ভাগফল হবে, অর্থাৎ উত্তর হবে। আচ্ছা, তাহলে আমরা যদি এবার এটিকে একটু সমাধান করি, দেখো আমরা যেহেতু এখানে দেখতে পাচ্ছি 100 রয়েছে, তাহলে শুরুতে আমরা লিখলাম হচ্ছে 100, এবং মাঝখানে কিন্তু আমরা এই বড় সংখ্যাটিকে লিখে দেব। আমরা লিখে দিলাম 92,600। আচ্ছা, এবারে যদি আমরা একটু ভাগ করার চেষ্টা করি, আমরা প্রথমে কয়টি অঙ্ককে ভাগ করব? আমরা দেখব যে এই ভাজকের ঘরে কয়টি অঙ্ক রয়েছে, তাই না? আমরা দেখতে পাচ্ছি একটি অঙ্ক, দুইটি অঙ্ক, তিনটি অঙ্ক। যেহেতু তিনটি অঙ্ক রয়েছে, যার কারণে আমরা প্রথম তিনটি অঙ্ককে, এই তিনটি অঙ্ককে কিন্তু আমরা শুরুতে ভাগ করব। আচ্ছা, তাহলে তিনটে অঙ্ক মিলে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে 926। তাহলে আমরা দেখব যে 100-র সঙ্গে কতকে গুণ করলে আমরা 926-এর সবচাইতে কাছের সংখ্যাটিকে পেতে পারি। আমরা জানি 100-র সঙ্গে যদি 9কে গুণ করি তাহলে হবে হচ্ছে 9 100 মিলে 900, তাই না? আচ্ছা, তাহলে যদি আবার এই 100-র সঙ্গে তোমরা 10কে গুণ করো তাহলে কিন্তু 10 100 মিলে 1000 হয়ে যাবে, তখন কিন্তু 926-এর চাইতে বেশি হয়ে যাবে। ঠিক আছে, যার কারণে কিন্তু আমরা 10 দ্বারা গুণ করতে পারবো না। আমরা 100-কে কী করবো? 9 দ্বারা গুণ করব। দেখো 100-কে 9 দ্বারা গুণ করলে আমরা পাবো হচ্ছে 9 100 1, 9 100 মিলে হয় 900। আমরা এই জায়গাতে লিখে দিলাম 900। এবার যদি 926 থেকে নিচের 900-কে যদি আমরা বিয়োগ করি, দেখো আমরা জানি 6 থেকে 0 চলে গেলে কিন্তু আমাদের 6ই থেকে যায়, লিখে দিলাম 6। 2 থেকে 0 চলে গেলে আমাদের কিন্তু সেই 2ই থেকে যায়, তাই না? আমরা লিখে দিলাম 2। এবং 9 থেকে যদি 9ই চলে যায় তাহলে কিন্তু আর কিছুই থাকে না, আমাদের এখানে থাকে হচ্ছে 0। তাহলে আমরা জানি শুরুতে কখনোই 0 দিতে হয় না, যার কারণে আমরা এখানে কিছুই দিব না। আমাদের বিয়োগফল দাঁড়ালো হচ্ছে 26, তাই না? এবারে আমরা পাশে এই যে শূন্যটি দেখতে পাচ্ছি, এই একটি শূন্যকে কিন্তু নিচে নামিয়ে দেব। আমরা যখন একটি শূন্যকে নিচে নামালাম তখন এখানে আমরা দেখতে পাচ্ছি মোট রয়েছে কত? 260, তাই না? তাহলে আমরা এবারে দেখব যে 100-র সঙ্গে কতকে গুণ করলে 260-এর সবচাইতে কাছের সংখ্যাটি আমরা পেতে পারি। দেখো আমরা যদি 100-র সঙ্গে 2কে গুণ করি তাহলে হবে হচ্ছে 2 100 মিলে 200। আবার 100-র সঙ্গে যদি আমরা 3কে গুণ করি তাহলে হবে 3 100 মিলে 300। আচ্ছা, তো 300 হলে কিন্তু এই 260-এর চাইতে বেশি হয়ে যাবে, যার কারণে 3 দ্বারা গুণ করা যাবে না, 2 দ্বারা আমরা গুণ করব, তাই না? তোমরা কিন্তু আলাদা জায়গাতে গুণ করে দেখবে। ঠিক আছে, 100-র সঙ্গে যদি তোমরা 3কে গুণ করো, দেখো তাহলে কত হয়? 3 0 গুণে 0, 3 0 গুণে আবারও 0, 3 1 3। আচ্ছা, আমরা এখানে পাচ্ছি 300, তাহলে কিন্তু এই 260-এর চাইতে বড় হয়ে যায়, যার কারণে 3কে আমরা নিতে পারবো না, তাই না? তাহলে 100-র সঙ্গে আমরা এবারে কাকে গুণ করব? 300-র চাইতে একটু ছোট হচ্ছে 2, 3-এর চাইতে একটু ছোট 2, আমরা এই জন্য 2 দ্বারা যদি গুণ করি, 2 0 গুণে হয় 0, 2 0 গুণে আবারও 0 এবং 2 1 2। তাহলে দেখো এখানে মোট পাচ্ছি কত? 200। তাহলে 200 কিন্তু 260-এর চাইতে ছোট, তার মানে এটিকে নেওয়া যাবে। যেহেতু 2 দ্বারা গুণ করে আমরা 200 পাচ্ছি, যার কারণে এই 2কে লিখে দিলাম এই জায়গাতে, এবং 100 দুগুণে হয় 200, এই 200-কে কিন্তু লিখবো আমরা এই জায়গায়, তাই না? অর্থাৎ 260-এর নিচে লিখে দেবো 200। এবারে দেখো উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাকে যদি বিয়োগ করি, 0 থেকে 0 চলে গেলে আমাদের 0ই থেকে যায়, 6 থেকে 0 চলে গেলে কিন্তু আমাদের এই উপরে 6 থেকে যায়, তাই না? আমরা লিখে দিলাম 6। আচ্ছা, এবারে 2 থেকে 2 যদি চলে যায়, আচ্ছা আগে আমাদের ছিল হচ্ছে 2, আবার এখন আমাদের চলেও গেল 2, তাহলে 2 থেকে 2 যদি চলে যায় তাহলে আর কিছুই থাকে না, মানে 0। তাহলে আমরা কি করবো? এই শুরুতে 0 লিখবো না, কারণ আমরা জানি শুরুতে 0 লিখতে হয় না। আচ্ছা, তাহলে এবারে দেখো এখানে আরও একটি 0 কিন্তু বাদ রয়ে গেল, তাই না? এটিকে এখনো ভাগ করা হয়নি, এজন্য এই 0টাকে আমরা এবারে নিচে নামিয়ে নিয়ে আসলাম। আচ্ছা, এবারে এই জায়গাতে মোট হয়ে গেল কত? 600। তাহলে আমরা এবারে দেখব যে 100-র সঙ্গে কতকে গুণ করলে 600 হয়। আচ্ছা, আমরা যদি 100-র সঙ্গে 6কে গুণ করি তাহলেই তো 6 100 মিলে 600 হয়ে যাবে। দেখো যদি আমরা 100-র সঙ্গে 6কে যদি গুণ করি, দেখো 6 0 গুণে হয় 0, 6 দ্বারা এই 0কে গুণ করলে হয় 6 0 গুণে আবারও 0, আবার 6 দ্বারা 1কে গুণ করলে হয় 6 1
6। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের 600 হয়ে গেল, মানে এটির সঙ্গে মিলে গেল, তাই না? তাহলে কত দ্বারা গুণ করে মিলে যাচ্ছে? 6 দ্বারা। যার কারণে 6কে লিখে দেবো আমরা এই উত্তরের জায়গাতে, এবং এই 600কে লিখে দেবো কিন্তু এই 600-র নিচে। আমরা এখানে লিখে দিলাম 600। এবার এই 600 থেকে 600কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0, তাই না? তাহলে এখানে একটি শূন্য দিতে পারো, 2টি শূন্য, 3টি শূন্য, যে কয়টি শূন্য দাও। হ্যাঁ, একটি শূন্য মানেও 0, 10টি শূন্য মানে 0, 5টি শূন্য মানেও 0, মানে যদি শুধুমাত্র 0 0 থাকে তাহলে সেই শূন্যের কিন্তু কোনো দাম থাকে না, ঠিক আছে? আচ্ছা, যার কারণে একটি শূন্য দিলেও সমস্যা নেই, বা 3টি শূন্য এখানে দিলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে দেখো আমাদের এখানের প্রত্যেকটি অঙ্ককেই ভাগ করা হয়ে গেল। আমরা ভাগফল পাচ্ছি কত? 926, এবং ভাগশেষ পাচ্ছি 0। দেখো এই যে দুটি শূন্য এখানে আমাদের দেখানো হয়েছিল, তাই না? তাহলে দুটি শূন্যের যে অর্থ, একটি শূন্যের কিন্তু সেই একই অর্থ, বা এখানে যদি আমরা 3টি শূন্য দিতাম সেই 3টি শূন্যেরও একই অর্থ, ঠিক আছে? তাহলে আমরা ভাগশেষ পাচ্ছি এই 0, এবং ভাগফল পাচ্ছি কিন্তু 926। দেখো এই যে 926, এখানেও কিন্তু 926 আমরা পেয়ে গেছি, তাই না? তাহলে কিন্তু আমরা বুঝতে পারি কি আমাদের উত্তরটি সঠিক হয়েছে। আমরা উত্তর দিয়ে লিখবো হচ্ছে ভাগফল, আমরা লিখবো হচ্ছে ভাগফল, ভাগফল পেয়েছি কত? 926। আমরা লিখে দিলাম 926, এবং ভাগশেষ তোমরা এক লাইনেই লিখবে, ঠিক আছে? আমরা যেহেতু জায়গা কম, আমি এই জন্য তোমাদেরকে একটু নিচে লিখে দেখাচ্ছি। ভাগশেষ পাচ্ছি কত? 0। আচ্ছা, যখন ভাগশেষ আমরা 0 পাবো তখন কিন্তু এটিকে না লিখলেও কোনো সমস্যা নেই। আশা করি সকলেই তোমরা খুবই সহজেই এই অঙ্কটিও বুঝতে পেরেছো। বন্ধুরা, এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা, তাহলে এই 5 নম্বরে বাকি যে অঙ্কগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা একই রকম নিয়মেই সমাধান করবে, ঠিক আছে? তাহলে যেহেতু আমরা আগে থেকে এখানে এই ভাজ্যকে দেখে বলতে পারি যে কোনটি আমাদের ভাগফল হবে এবং কোনটি ভাগশেষ হবে, তাহলে এটি আগে তোমরা নিজেরা নির্ণয় করে তারপরে কিন্তু ভাগ যখন করবে শেষে গিয়ে মিলাবে যে আমাদের এই নির্ণয়ের সঙ্গে আমাদের ভাগফল এবং ভাগশেষটা মিলল কিনা, ঠিক আছে? এটি হচ্ছে তোমাদের কাজ। আচ্ছা, এবারে বন্ধুরা আমরা যদি এবারে একটু নিচে অর্থাৎ 7 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, দেখো এখানে 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি বিস্কুট কারখানায় 150 জন কর্মচারী কাজ করেন। 1 বছরের ব্যবসায় তাদের 46,80,000 টাকা লাভ হলো। আচ্ছা, আমরা যদি এটিকে আবারও বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে যে একটি বিস্কুট কারখানায় মোট কিন্তু 150 জন কর্মচারী কাজ করেন। এবারে বলা হয়েছে যে 1 বছরের ব্যবসায় তাদের 46,80,000 টাকা লাভ হলো। এখন এখান থেকে আমাদের কিন্তু দুটি প্রশ্ন নিচে দেওয়া হয়েছে। দেখো 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে কারখানার প্রতি মাসে কত টাকা লাভ হলো। আচ্ছা, তাহলে বলা হয়েছে কারখানার প্রতি মাসে, তাহলে 1 মাস, প্রতি মাস মানে কি? প্রতি মাস মানে কিন্তু 1 মাস। তাহলে 1 মাসে কত টাকা লাভ হলো সেটি আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে এটি আমরা কিভাবে বের করব? দেখো এই জায়গাতে কিন্তু আমাদের 1 বছরের হিসেব দেওয়া রয়েছে, তাই না? যে 1 বছরে তাদের লাভ হলো 46,80,000 টাকা। তাহলে এটি যদি 1 বছরের লাভ হয়, তাহলে আমরা কি জানি 1 বছরে কয় মাস হয়? হ্যাঁ, 1 বছরে 12 মাস। তার মানে 12 মাসে তাদের লাভ হয় 46,80,000 টাকা। তাহলে 12 মাসে যদি এই টাকা লাভ হয়, 1 মাসে কি কম হবে না বেশি হবে? হ্যাঁ, নিশ্চয়ই কম হবে। এবং কত কম হবে? 12 ভাগের 1 ভাগ কিন্তু হবে, তাই না? আচ্ছা, তাহলে এই যে 12 মাসে তারা এই 46,80,000 টাকা লাভ করেছিল, তার 12 ভাগের 1 ভাগ কিন্তু 1 মাসে লাভ করেছিল, তাই না? অর্থাৎ প্রত্যেক মাসে কিন্তু 12 ভাগের 1 ভাগ করে কিন্তু লাভ করেছিল, তাই না? তাহলে এই সংখ্যাটিকে যদি আমরা 12 দ্বারা ভাগ করি তাহলেই কিন্তু পেয়ে যাব যে প্রতি মাসে কত টাকা করে লাভ হলো, তাই না? আচ্ছা, দেখো একটু নিচে যদি আমরা লক্ষ্য করি, এই জায়গাতে কিন্তু আমাদের এই অঙ্কের সমাধানের সিস্টেমটি দেখানো হয়েছে। দেখো এই জায়গাতে বলা হয়েছে সমাধান। 1 নম্বরে বলা হয়েছে কি আমরা যদি 46,80,000 টাকাকে 12 দিয়ে ভাগ করি তাহলে, আচ্ছা তাহলে এই সংখ্যাটিকে যদি আমরা 12 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু পেয়ে যাব যে প্রতি মাসে কত টাকা লাভ হয়। তাহলে আমরা এই ভাগটিকে কিভাবে করতে পারি? দেখো এখানে কিন্তু আমাদের একটি নমুনা দেওয়া রয়েছে, তাই না? তাহলে প্রথম ঘরে আমরা কত লিখব? আমরা প্রথম ঘরে কিন্তু লিখব 46,80,000, যেহেতু এই সংখ্যাটিকে ভাগ করবো, তাই না? তাহলে আমরা লিখবো হচ্ছে 46,80,000, 46,80,000। আচ্ছা, এরপরে দেখো আমরা এটিকে ভাগ করবো যেহেতু, যার কারণে এখানে একটি ভাগ চিহ্ন দেখতে পাচ্ছি। এটিকে ভাগ করবো কত দ্বারা? 12 দ্বারা যেহেতু ভাগ করতে হবে, তাহলে এই 12কে লিখবো হচ্ছে আমরা এই জায়গাতে, তাই না? আমরা এখানে লিখে দিলাম 12। এবারে এই 46,80,000কে যখন 12 দ্বারা ভাগ করব, ভাগ করে যেটি পাবো সেটি কিন্তু এই জায়গাতে আমরা লিখে দেবো, ঠিক আছে? তাহলে এখানে লেখা দেওয়ার পরে দেখো এখানে আমরা যে সংখ্যাটি পাবো, হ্যাঁ আমাদের বলা হয়েছে যে এত টাকা প্রতি মাসে লাভ হয়। তাহলে যে সংখ্যাটা আমরা উত্তর পাবো ভাগ করার পরে, তাহলে এত টাকা কিন্তু এক মাসে লাভ হবে, মানে প্রতি মাসে লাভ হবে। তাহলে এই 46,80,000কে যদি আমরা একটু 12 দ্বারা ভাগ করার চেষ্টা করি, চলো বন্ধুরা, যেহেতু আমাদের 46,80,000কে ভাগ করতে বলা হয়েছে 12 দ্বারা, তাহলে চলো আমরা এটিকে একটু ভাগ করার চেষ্টা করি। আমরা কি করব? যেহেতু 12 দ্বারা ভাগ করব, তার মানে প্রথমে কিন্তু আমরা লিখবো হচ্ছে 12, তাই না? এবং মাঝখানে আমরা লিখবো হচ্ছে 46,80,000,
হাজার। আচ্ছা, এবারে যদি আমরা এই পাশে উত্তরটিকে লিখি, দেখো আমরা এবারে কি করব, আমরা প্রথমে দেখব যে এই ভাজকের ঘরে কয়টি অঙ্ক রয়েছে। এখানে যে কয়টি অঙ্ক রয়েছে আমরা কিন্তু এই জায়গা থেকে প্রথমে সেই কয়টি অঙ্ককে ভাগ করব। তাহলে এখানে অঙ্ক রয়েছে একটি, দুইটি, যেহেতু দুইটি অঙ্ক এখানে রয়েছে তার মানে আমরা এখান থেকে 1 2 এই প্রথম দুটি অঙ্ককে ভাগ করব। এই প্রথম দুটো অঙ্ক মিলে হয়ে যায় 46। তাহলে আমরা দেখব যে 12-র সঙ্গে কতকে গুণ করলে আমরা 46 পাই। আমরা জানি 12 একে 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48। অর্থাৎ 12-র সঙ্গে যদি আমরা 4কে গুণ করি তাহলে কিন্তু হয়ে যাবে 48। দেখো যদি আমরা 12-র সঙ্গে যদি 4কে গুণ করি তাহলে হয়ে যাবে 4 দুগুণে 8 এবং 4-এর সঙ্গে 1কে গুণ করলে হয়, আমরা কি জানি গুণ কিভাবে করতে হয়, 4-এর সঙ্গে প্রথমে 2কে গুণ করব, তারপরে 4-এর সঙ্গে 1কে গুণ করব, তাই না? 4 এবং 2কে গুণ করলে হয় 4 দুগুণে 8, লিখে দিলাম 8। এবারে 4-এর সঙ্গে 1কে গুণ করলে হয় 4 একে 4। তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে কত, 48। 12-র সঙ্গে 4 গুণ করলে আমরা পাচ্ছি হচ্ছে 48, কিন্তু এখানে রয়েছে 46। 46 কিন্তু ছোট, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু 46-এর চাইতে বড় হয়ে গেল, তার মানে এটিকে আমরা নিতে পারবো না। তাহলে 12-র সঙ্গে আমরা এবারে কাকে গুণ করব, এবারে কিন্তু আমরা 12-র সঙ্গে 3কে গুণ করব। তাই না? দেখো 3কে যদি 12 দ্বারা গুণ করি, প্রথমে 3-এর সঙ্গে 2কে গুণ করব, তারপরে 3-এর সঙ্গে 1কে গুণ করব। দেখো 3 এবং 2কে গুণ করলে হয় 3 দুগুণে 6, লিখে দিলাম 6। 3-এর সঙ্গে 1কে গুণ করলে হয় 3 একে 3, আমরা পাচ্ছি কত, 36। অর্থাৎ 3 বারং 36। 36 কিন্তু 48-এর চাইতে ছোট, তাই না? যার কারণে এই 3টাকেই কিন্তু আমরা সঠিক উত্তর হিসেবে ধরে নিলাম। এই 3কে লিখবো আমরা এই উত্তরের জায়গাতে, এবং এই যে 36 পাচ্ছি, এই 36কে লিখবো আমরা 46-এর নিচে, আমরা এখানে লিখে দিলাম 36। এখন দেখো যদি আমরা এই 46 থেকে 36কে বিয়োগ করি, আমরা জানি 6 থেকে যদি 6ই চলে যায় তাহলে কিন্তু আর কিছুই থাকে না, মানে আমাদের শূন্য থাকে, আমরা লিখে দিলাম 0। এবারে 4 থেকে যদি 3 চলে যায় তাহলে কিন্তু থাকে আমাদের আর 1। তাহলে আমরা এখানে বিয়োগ করে পাচ্ছি 10। তাহলে এবারে কি করবো, এই পাশে যে 8 রয়েছে, 8কে আমরা নিচে নামিয়ে দেবো, এখানে আমরা নামিয়ে দিলাম 8। এবারে এখন কিন্তু আমরা এই জায়গাতে পাচ্ছি 108, তাই না? তাহলে আমরা এবারে দেখবো 12-র সঙ্গে কতকে গুণ করলে আমরা 108-এর সবচাইতে কাছের সংখ্যাটি পেতে পারি। তাহলে আমরা অনুমান করে করেও কিন্তু গুণ করবো, ঠিক আছে? আমরা যদি এবারে 12-র সঙ্গে, হ্যাঁ, যদি আমরা 9কে গুণ করে দেখি কত হয়, তোমরা কিন্তু অনুমান করে গুণ করবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে 9, এই 9 দ্বারা প্রথমে 2কে গুণ করবো, তারপর 9 দ্বারা 1কে গুণ করবো। দেখো 9-এর সঙ্গে 2কে গুণ করলে হয় 9 দুগুণ 18। এই 18-র 8কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে 1। এই দেখো এই 1কে হাতে রেখে দিলাম, এটিকে আমরা পরবর্তীতে যোগ করে দেবো, ঠিক আছে? এবারে 9-এর সঙ্গে 1কে গুণ করলে হয় 9 একে 9। এই যে 9 পাচ্ছি, 9-এর সঙ্গে হাতের 1 যোগ করলে হয়ে যায় 10, তাই না? আমরা এখানে পুরো 10কে লিখে দিলাম। তাহলে এখানে মোট হয়ে গেল কত, 108। অর্থাৎ 12-র সঙ্গে 9কে গুণ করলে আমাদের 108 হয়ে যায়। দেখো এই 108 কিন্তু এই 108-এর সঙ্গে মিলে গেল, তাই না? যদি মিলে যায় তাহলে তার কোনো কথাই নেই। তাহলে কত দ্বারা গুণ করে 108 পাচ্ছি, 9 দ্বারা, তার মানে 9কে লিখবো হচ্ছে আমরা এই জায়গাতে, এবং 9 দ্বারা গুণ করে যেহেতু 108 পাচ্ছি, এই 108কে লিখবো আমরা এই 108-এর নিচে। আচ্ছা, এখন দেখো এই 108 থেকে 108কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে শূন্য। আমরা জানি শুরুতে কখনোই শূন্য লিখতে হয় না। আচ্ছা, তাহলে এবারে কি করব, আমরা এবারে এই যে শূন্যগুলো দেখতে পাচ্ছি, দেখো এখান থেকে প্রথমে একটি শূন্যকে আমরা নিচে নামাবো, তাই না? এই শূন্যটাকে আমরা নিচে নামালাম। এখন এই শূন্যকে যখন নিচে নামালাম তখন আমরা কি দেখলাম, যে এই শূন্যটা কিন্তু 12-র চাইতে ছোট, তাই না? আচ্ছা, তাহলে এই শূন্যকে কি আমরা 12 দ্বারা ভাগ করতে পারবো? পারবো না কিন্তু। তো কিন্তু আমরা জানি যে যখন উপর থেকে কোনো শূন্যকে নামাই বা উপর থেকে যখন কোনো সংখ্যাকে নামাতে হবে তখন আমরা কি করব, তখন কিন্তু আমরা এই সংখ্যাটিকে আমাদের ভাগ করতে হয়, এটি আমরা জানি, তাই না? তাহলে যেহেতু এই শূন্যকে আমরা 12 দ্বারা ভাগ করতে পারবো না, তাহলে আমরা কি করবো, আমরা পরবর্তী আরেকটি সংখ্যাকে নিচে নামিয়ে দেবো, তাই না? তাহলে পরবর্তী যে সংখ্যাটি রয়েছে এটিকে যদি আমরা নামাতে চাই তাহলে আমাদের একটি শর্ত আছে, সেটি হচ্ছে কি, সেই শর্তটি হচ্ছে এই জায়গাতে একটি শূন্য দিতে হয়। এই জায়গাতে একটি শূন্য দিয়ে তারপর আমাদের পরপর দুটি সংখ্যা নামাতে হয়, ঠিক আছে? আচ্ছা, দেখো একটু আগে যেহেতু এই শূন্যটাকে নামালাম, যার কারণে পরপর যেহেতু এই শূন্যটাকে আমাদের আবার নামাতে হবে, এই জন্য কিন্তু আমরা এখানে একটু শূন্য দেবো, মানে পরপর সংখ্যা নামাতে গেলে তখন আমাদের কিন্তু এই জায়গাতে একটি একটি করে শূন্য দিয়ে তারপরে নামাতে হয়, ঠিক আছে? আর যদি এই শূন্যকে আমরা ভাগ করতে পারতাম তাহলে কিন্তু এই জায়গাতে আর আমাদের শূন্য দিতে হতো না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই শূন্যটাকে যদি আমরা আবার এখন নামাতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এই জায়গাতে একটি শূন্য দিয়ে এই সংখ্যাটিকে নিচে নামিয়ে আনতে হবে। আচ্ছা, তখন যখন এইখানে এই শূন্যটাকে নামালাম, এখন দেখলাম কি, যে এই যে শূন্য হয়ে গেল, এখনও কিন্তু এই 12-র চাইতে ছোটই রয়ে গেল, তাই না? এই দুটি শূন্য মিললেও কিন্তু সে শূন্যই হয়ে গেল, তাই না? তাহলে আমরা এবারে কি করবো, আমরা তারপরের সংখ্যাটিকে নিচে নামাবো। দেখো এখন এই সংখ্যাটিকেও যদি নিচে নামাতে চাই তাহলে কি করতে হবে, এই জায়গাতে আরও একটি শূন্য দিতে হবে, তাই না? এইখানে একটি শূন্য দিয়ে আমরা এই পরের সংখ্যাটিকেও নিচে নামিয়ে আনলাম। আচ্ছা, যখন এটিকে নামিয়ে আনলাম দেখলাম যে এটিও কিন্তু শূন্য, তাই না? তাহলে এই তিনটি মিলে কিন্তু আবারও সেই শূন্য শূন্য শূন্যই হয়ে গেল, তাই না? তাহলে এখনও কিন্তু এটি 12-র চাইতে ছোট, যার কারণে আমরা কি করবো, এটিকে বড় বানানোর জন্য আমরা এর পরের সংখ্যাটিকে যদি নিচে নামাই, দেখো এখানে এটিকে নামাতে গেলে কি করতে হবে, আবার একটু শূন্য এই জায়গাতে আমাদের দিতে হবে,
তাহলে আমরা যদি এখানে আরও একটি শূন্য এখানে দিয়ে দিই, দেখো এখানে যদি একটি শূন্য আমরা দিই, এই শূন্য দিয়ে এবার আমরা এই শূন্যটিকে নামিয়ে আনলাম, ঠিক আছে। আচ্ছা, যখন এই শূন্যকে নামালাম, এখন দেখলাম কি যে এইবারও কিন্তু এখানে সবগুলো সংখ্যা নামানোর পরেও দেখলাম এখানে কিন্তু মোট সেই শূন্যই হয়ে গেল। তাহলে এই শূন্যকে কিন্তু 12 দ্বারা আমরা ভাগ করতে পারছি না। কিন্তু আমরা কি জানি, যখন সবগুলো নামানোর পরেও দেখবো যে এখন শূন্য এটি ছোটই রয়ে গেল, তখন আমাদের কি করতে হবে, তখন কিন্তু আমাদের একটি বিষয় মনে রাখতে হবে যে উপর থেকে যখন কোনো সংখ্যা আমরা নামাবো, এই সংখ্যাটিকে আমাদের ভাগ করতেই হবে, ঠিক আছে। যদি এটিকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা না যায়, তাহলে একমাত্র শূন্য দ্বারা কিন্তু এটিকে আমাদের ভাগ করলেও করতে হবে, ঠিক আছে। তাহলে এই শূন্যগুলোকে কিন্তু 12 দ্বারা ভাগ করা যাচ্ছে না, তাই না। তাহলে আমরা এবারে কি করব, আমরা 12-র সঙ্গে শূন্য, এবারে এখানে কিন্তু শূন্যকে গুণ করব, কারণ 12-র সঙ্গে শূন্যকে গুণ করলেই কিন্তু আমরা এই শূন্য পাবো, তাই না। তাহলে আমরা যদি 12-র সঙ্গে শূন্যকে গুণ করি, তাহলে কিন্তু হবে 12 শূন্য গুণে শূন্য। তাহলে একটি শূন্য লেখা যা এবং 3টি শূন্য বা 4টি শূন্য লেখাও কিন্তু সেই একই বিষয়, ঠিক আছে। এখন এই শূন্যগুলো থেকে যদি নিচের শূন্যগুলোকে আমরা বিয়োগ করি, তাহলে কিন্তু সেই শূন্যই হয়, ঠিক আছে। যখন আমরা বিয়োগ করে শূন্য পাবো, এই শূন্যকে আর ভাগ করতে হবে না আমাদের। কিন্তু যখন উপর থেকে কোনো শূন্যকে নামাবো, যেমন এই প্রত্যেকটি শূন্যকে কিন্তু আমরা উপর থেকে নামিয়েছি, ঠিক আছে, যার কারণে কিন্তু আমরা এই শূন্যগুলোকে ভাগ করেছি, ঠিক আছে। আচ্ছা, তোমাদের তাহলে এই বিষয়টি খুব ভালো করে কিন্তু মনে রাখতে হবে যে যখন আমরা বিয়োগ করে শূন্য পাবো, যেমন এই শূন্য থেকে শূন্যকে বিয়োগ করে কিন্তু আমরা নিচে শূন্য পেয়েছি, তাহলে যখন বিয়োগ করে শূন্য পাবো, তখন কিন্তু এই শূন্যগুলোকে আমাদের ভাগ করতে হবে না, ঠিক আছে। কিন্তু যখন আমরা উপর থেকে সরাসরি নিচে নামাবো, এইখানে যদি শূন্য থাকে, এই শূন্যগুলোকে কিন্তু আমাদের ভাগ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এই 12-র সঙ্গে শূন্যকে গুণ করে পেয়েছি শূন্য, কারণ আমরা জানি যে কোনো সংখ্যার সঙ্গে যদি আমরা শূন্যকে গুণ করি, তাহলে কিন্তু শূন্যই হয়। যেমন দেখো 12-র সঙ্গে যদি আমরা এই শূন্যটাকে গুণ করি, দেখো আমাদের শূন্য হয় কিনা। আমরা জানি শূন্যের সঙ্গে প্রথমে 2কে গুণ করতে হবে, তারপর শূন্যের সঙ্গে 1কে গুণ করতে হবে। 0 এবং 2কে গুণ করলে হয় 2 শূন্য গুণে 0, আবার 0 এবং 1কে গুণ করলে হয় 1 শূন্য গুণে 0। তাহলে দেখো আমরা কিন্তু সেই শূন্যই পাচ্ছি, তাহলে যার কারণে এখানে কিন্তু সেই শূন্য আমরা লিখে দিলাম। এবার 0 থেকে 0 বিয়োগ করলে আর কিছুই থাকে না, মানে 0। তাহলে আমাদের এখানে প্রত্যেকটি অঙ্ককে যেহেতু ভাগ করা হয়ে গেল, তার মানে আমরা ভাগফল পাচ্ছি কত, ভাগফল পাচ্ছি কিন্তু একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 3,90,000, ঠিক আছে। তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর, 3,90,000, ঠিক আছে। তাহলে চলো আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই। বন্ধুরা, যেহেতু আমরা এই 46,80,000কে 12 দ্বারা ভাগ করে উত্তর পেয়েছিলাম কত, 3,90,000, তাহলে এই জায়গাতে আমরা লিখে দেবো 3,90,000, তাই না। 3,90,000 টাকা প্রতি মাসে লাভ হয়, তাহলে এটি হচ্ছে কি আমাদের উত্তর, ঠিক আছে। তাহলে আমরা এটি দ্বারা বুঝতে পারি কি যে সেই কারখানায় প্রতি মাসে লাভ হয় কয় টাকা, 3,90,000 টাকা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটিকে কিন্তু আমাদের সমাধান করা হয়ে গেল। এবারে যদি আমরা 2 নম্বর যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, দেখো এই 2 নম্বর প্রশ্নটি যদি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে কি, 1 বছরের লাভের টাকাকে কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা করে পাবেন। আচ্ছা, বলা হয়েছে যে 1 বছরের লাভের টাকাকে, হ্যাঁ, যেহেতু 1 বছরের লাভ হয়েছিল 46,80,000 টাকা, এই টাকাটাকে, হ্যাঁ, কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা করে পাবেন। অর্থাৎ এই টাকাকে যদি এই কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়, কর্মচারী ছিল কয়জন, 150 জন, এই 150 জনের মধ্যে যদি সমানভাবে ভাগ করে দেওয়া হয়, তাহলে প্রত্যেকে মানে কয়জনে, প্রত্যেকে মানে কিন্তু এক একজনে কত টাকা করে পাবেন সেটি আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে এটিকে আমরা কিভাবে করে বের করতে পারি, যেহেতু এই লাভের টাকা অর্থাৎ 46,80,000 টাকাকে আমাদের ভাগ করে দিতে বলা হয়েছে 150 জনের মধ্যে, তাই না। তাহলে আমরা এই সংখ্যাকে যদি 150 দ্বারা ভাগ করি, তাহলেই তো আমরা পেয়ে যাব যে এক একজনে কয় টাকা করে পাবে, তাই না। আচ্ছা, দেখো যদি আমরা এই নিচে লক্ষ্য করি, এখানে সমাধানে আমাদের কি দেখানো হয়েছে, এই দেখো এই সমাধানে আমাদের 2 নম্বরে বলা হয়েছে, আমরা যদি 46,80,000 টাকাকে 150 দিয়ে ভাগ করি, তাহলে দেখো আমরা যদি এই সংখ্যাকে 150 দিয়ে ভাগ করি, তাহলে আমরা কত পাবো। দেখো আমাদের এখানে প্রথম ঘরে লিখবো কত, এই 46,80,000 টাকা, আমরা এখানে লিখবো হচ্ছে 46,80,000 এই সংখ্যাকে আমরা ভাগ করবো কত দ্বারা, যেহেতু 150 দ্বারা ভাগ করবো, যার কারণে এখানে লিখে দেবো হচ্ছে 150, এবং যখন এই 46,80,000কে 150 দ্বারা ভাগ করব, হ্যাঁ, তখন কিন্তু আমরা এই জায়গাতে পেয়ে যাব, মানে উত্তর যা পাবো আমরা কিন্তু বুঝবো যে সেই টাকাটি প্রত্যেক কর্মচারী পাবেন, তাহলে অর্থাৎ এত করে টাকা প্রত্যেক কর্মচারী পাবে। তাহলে আমরা যদি এবারে ভাগটিকে করি, দেখো আমরা যদি একটু আলাদা জায়গাতে এই ভাগটি করি, চলো বন্ধুরা, যদি আমরা 86,80,000কে যদি 150 দ্বারা ভাগ করি, দেখো আমরা প্রথমে লিখবো হচ্ছে 150, আমরা প্রথমে লিখবো কত, 150 লিখবো, তাই না, এবং মাঝখানে লিখবো 86,80,000,
46,80,000। আচ্ছা, এবারে যদি আমরা ভাগ করি, দেখো আমরা দেখব যে এখানে মোট কয়টা অঙ্ক রয়েছে। দেখো আমরা দেখতে পাচ্ছি ভাজক অঙ্ক রয়েছে 1টি 2টি 3টি, যেহেতু 3টে অঙ্ক রয়েছে তার মানে এখান থেকে প্রথম 3টে অঙ্ককে আমরা ভাগ করব। প্রথম 3টে অঙ্ক মিলে হয়ে যায় 468। তাহলে আমরা দেখব যে 150-এর সঙ্গে কতকে গুণ করলে আমরা 468 সবচাইতে কাছের সংখ্যাটি পেতে পারি। দেখো আমরা যদি একটু আলাদা জায়গাতে গুণ করে দেখি, 150-এর সঙ্গে যদি আমরা 3কে গুণ করে দেখি, তোমরা অনুমান করে গুণ করে দেখবে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, 3কে যদি গুণ করে দেখি, 3 দ্বারা প্রথমে 0কে গুণ করব, তারপরে 3 দ্বারা 5কে, তারপরে 3 দ্বারা 1কে, তাই না? আচ্ছা, তাহলে 3 দ্বারা 0কে গুণ করলে হয় 3 শূন্য গুণে 0, কারণ আমরা জানি শূন্যের সঙ্গে যাকেই গুণ করি উত্তর কিন্তু আমাদের শূন্যই হয়। এবারে 3 দ্বারা 5কে গুণ করলে হয় 3×5 = 15। 5কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে 1, এটিকে আমরা হাতে রেখে দিলাম, এটিকে পরবর্তীতে আমরা যোগ করব। এবারে দেখো 3 দ্বারা 1কে গুণ করলে হয় 3×1=3। এই যে 3 পাচ্ছি, 3-এর সঙ্গে হাতের এই 1কে যোগ করলে হয়ে যায় 4, তাই না? তাহলে আমরা এখানে মোট পাচ্ছি কত? 450, কিন্তু এখানে রয়েছে 468। আচ্ছা, তাহলে এবারে 150-এর সঙ্গে তোমরা যদি এই 3-এর জায়গাতে 4 দিয়ে গুণ করো, তাহলে কিন্তু এই সংখ্যার চাইতে অনেক বড় হয়ে যাবে। তো আমরা জানি বড় হলে কিন্তু হয় না, তাই না? যার কারণে আমরা কি করব, এই 3কেই কিন্তু আমরা সঠিক উত্তর হিসেবে ধরে নিচ্ছি, কারণ এই 450 হচ্ছে কি 468-এর সবচাইতে কাছের সংখ্যা। আচ্ছা, তাহলে 3কে লিখলাম আমরা এই উত্তরের জায়গাতে, এবং এই 450কে লিখলাম আমরা এই নিচে, আমরা লিখে দিলাম 450। এখন দেখো উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাকে যদি বিয়োগ করি, আমরা জানি 8 থেকে যদি 0 চলে যায় তাহলে কিন্তু আমাদের 8ই থেকে যায়, আমরা লিখে দিলাম 8। 6 থেকে 5 চলে গেলে থাকে হচ্ছে আমাদের আর 1, আমরা লিখে দিলাম 1। 4 থেকে যদি 4ই চলে যায় তাহলে আর কিছুই থাকে না, মানে 0। আমরা জানি শুরুতে কখনোই 0 লিখতে হয় না। আমরা বিয়োগ করে পাচ্ছি 18। এবারে এই শূন্যটাকে আমরা নিচে নামিয়ে দিলাম। আচ্ছা, যখন এই নিচে শূন্যটাকে নামালাম, এখন এখানে মোট হয়ে গেল কত? 180। আচ্ছা, এখন দেখবো 150-এর সঙ্গে কতকে গুণ করলে 180 আমরা পাই, বা 180-র সবচাইতে কাছের সংখ্যাটিকে পেতে পারি। দেখো 150-এর সঙ্গে যদি আমরা 1কে গুণ করি, তোমরা আলাদা জায়গাতে যদি গুণ করে দেখো, 150-এর সঙ্গে 1কে গুণ করলে হবে 150 × 150, কারণ আমরা জানি যে কোনো সংখ্যার সঙ্গে 1কে গুণ করলে কিন্তু সেই সংখ্যাটি হয়, ঠিক আছে। তাহলে 1কে গুণ করলে কিন্তু আমরা পাবো 150 × 150। আবার 150-এর সঙ্গে যদি 2কে গুণ করি, তাহলে কিন্তু 150 দুগুণ হয়ে যাবে 300, মানে এই সংখ্যার চেয়ে অনেক বড় হয়ে যাবে, যার কারণে 2 দ্বারা গুণ করা যাবে না। আমরা 1 দ্বারা গুণ করবো, 1 দ্বারা গুণ করলে পাবো 150 × 150, ঠিক আছে। আচ্ছা, এখন উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাকে বিয়োগ করো। 0 থেকে 0 চলে গেলে আমাদের শূন্যই থাকে, লিখে দিলাম 0। 8 থেকে যদি 5 চলে যায় তাহলে থাকে হচ্ছে আমাদের 3, আমরা এখানে লিখে দিলাম 3। এবার 1 থেকে 1ই যদি চলে যায় তাহলে আর কিছুই থাকে না, মানে 0। আমরা জানি শুরুতে কখনোই 0 লিখতে হয় না, তাহলে আমরা বিয়োগ করে পাচ্ছি শুধুমাত্র 30। এবারে এই শূন্যটাকে আমরা কি করলাম, উপর থেকে নিচে নামিয়ে দিলাম। এখন এখানে হয়ে গেল কত? 300। এবারে দেখো তো 150-এর সঙ্গে কতকে গুণ করলে আমরা 300 পাবো। আমরা যদি 150-এর সঙ্গে যদি আমরা এবারে 2কে গুণ করে দেখি, দেখো 2 এবং 0কে গুণ করলে হয় 2 শূন্য গুণে 0, লিখে দিলাম 0। 2 এবং 5কে গুণ করলে হয় 5 2 10। এই 10-এর 0কে লিখলাম এই জায়গাতে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে 1। আচ্ছা, এবারে 2 এর সঙ্গে 1কে গুণ করলে হয় 2 1 2, এবং এই 2 এর সঙ্গে হাতের এই 1 মিলে হয়ে যায় 3। তাহলে আমরা এখানে মোট পাচ্ছি কিন্তু 300, অর্থাৎ 150-এর সঙ্গে 2কে গুণ করে পাচ্ছি আমরা 300। তাহলে 2কে লিখবো আমরা উত্তরের জায়গাতে, আমরা এখানে লিখে দিলাম 2, এবং এই 300কে লিখে দিলাম এই 300-র নিচে। আচ্ছা, এর নিচে লিখে দিলাম 300। এবারে দেখো 300 থেকে 300কে বিয়োগ করলে কিন্তু কিছুই থাকে না, মানে 0। তাহলে এখানে আমাদের 0 লেখার দরকার নেই, কারণ আমরা জানি শুরুতে কখনোই 0 লিখতে হয় না। তাহলে এবারে আমরা যদি পাশের থেকে এই সংখ্যাটিকে নামাই, দেখো এই সংখ্যাটি রয়েছে কত, এটিকে যখন নিচে নামালাম, দেখো দেখতে পাচ্ছি এটি কিন্তু শুধুমাত্র 0। তাহলে এখন এই শূন্যকে কি আমরা 150 দ্বারা ভাগ করতে পারবো? পারবো না। কেন? কারণ এই 0 কিন্তু ছোট। তাহলে আমরা এবারে কি করতে পারি, এবারে আমরা এই পাশে যে সংখ্যাটি রয়েছে এটিকেও কিন্তু আমরা নিচে নামাতে পারি, তাই না? নিচে নামিয়ে দেখতে পারি যে এই 150 দ্বারা ভাগ করা যায় কিনা, তাই না? তাহলে এই যে পাশের সংখ্যাটি এটি হচ্ছে কত, এটি হচ্ছে 0। তাহলে এটিকেও যদি আমরা নিচে নামাতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আমরা যেহেতু একটু আগে এই শূন্যটাকে নামিয়েছি, তাহলে পরপর দুটি অঙ্ককে নামাতে গেলে তখন কি করতে হয়, এই জায়গাতে একটু 0 দিতে হয়, তাই না? তাহলে এই শূন্যটাকে নামাতে গেলে আগে আমাদের এই জায়গাতে একটু 0 দিয়ে তারপরে এই অঙ্কটিকে আমরা নিচে নামাতে পারবো। আমরা এখানে এবারে লিখে দিলাম 0। এখন যখন এটিকেও নামালাম, দেখলাম কি 0 0 মিলে কিন্তু সে 0ই হয়ে গেল, তাই না? তাহলে এটির চাইতে কিন্তু আর বড় হলো না। আচ্ছা, কিন্তু আমরা জানি উপর থেকে কোনো সংখ্যা নামালে সেটিকে কিন্তু ভাগ করতেই হয়, তাই না? যদি অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ না যায় তাহলে কত দ্বারা করতে হয়, তাহলে কিন্তু আমাদের 0 দ্বারা করতে হয়, তাই না? অর্থাৎ
এই 150-এর সঙ্গে আমরা এবারে যদি 1কেও গুণ করি তাহলে 150-কে 150 হয়ে যাবে, মানে এর চাইতে বড় হয়ে যাবে। যার কারণে আমরা কত দ্বারা গুণ করবো 150-কে? 0 দ্বারা গুণ করবো। কারণ 150-কে যদি আমরা 0 দ্বারা গুণ করি দেখো, তাহলে আমাদের এই 0 হয়ে যাবে। কিন্তু দেখো 0 দ্বারা প্রথমে এই 0কে গুণ করবো, 0 দ্বারা তারপর 5কে, তারপর 0 দ্বারা 1কে। 0 গুণে হয় 0, 0 এবং 5কে গুণ করলে হয় 5 0 গুণে 0। কারণ আমরা জানি 0-এর সঙ্গে যাকেই গুণ করবো উত্তর কিন্তু 0ই হবে। আবার 0-এর সঙ্গে 1কে গুণ করলে হয় 0 1 0, তাহলে আমাদের উত্তর কিন্তু 0 হলো, তাই না? তাহলে আমরা যদি এই 0টাকে এই জায়গাতে লিখে দিই, যেহেতু 150-কে আমরা 0 দ্বারা গুণ করেছি, তাহলে গুণ করে পাচ্ছি কত? 0 পাচ্ছি। 3টি 0 হোক আর 2টি 0 হোক, যে কয়টি 0ই লেখো না কেন সেই একই হবে কিন্তু, ঠিক আছে? 3টি 0 মানেও 0, 2টি 0 মানেও 0, 1টি 0 মানেও 0। আচ্ছা, এবারে এই 0 থেকে নিচের শূন্যগুলোকে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0, তাই না? অর্থাৎ আমরা জানি বিয়োগ করে যে 0 পাই এটাকে কিন্তু আর ভাগ করতে হয় না, তাই না? আচ্ছা, যেহেতু এই শূন্যগুলোকে ভাগ করেছি কেন? কারণ এগুলোকে উপর থেকে নামিয়েছিলাম, উপর থেকে নামালে কিন্তু এগুলোকে ভাগ করতে হয়, কিন্তু বিয়োগ করে যে 0 পাই সেটাকে কিন্তু ভাগ করতে হয় না। আচ্ছা, তাহলে আমাদের ভাগ করা হয়ে গেল। আমরা ভাগফল পাচ্ছি কত? একক, দশক, শতক, হাজার, অযুত, অর্থাৎ 31,200। আমরা ভাগফল পাচ্ছি 31,200। তাহলে এটি হচ্ছে কি আমাদের উত্তর। তাহলে আমরা যদি আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা, যেহেতু আমরা ভাগ করে পাচ্ছি 31,200, তার মানে কিন্তু আমরা এই ঘরে লিখে দেবো হচ্ছে 31,200, তাই না? তাহলে এটি দ্বারা আমরা বুঝতে পারি 31,200 টাকা প্রত্যেক কর্মচারী পাবেন। অর্থাৎ যদি এই যে লাভ হয়েছিল 46 লক্ষ, 46 লক্ষ কত? 46,80,000 টাকা লাভ হয়েছিল। এটিকে যদি 150 জন কর্মচারীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়, তাহলে এক একজন কর্মচারী কিন্তু 31,200 টাকা করে পাবেন, ঠিক আছে? তাহলে আশা করি এই পৃষ্ঠের সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।